আমরা যখন বায়ারকে মেইল পাঠাই বা মেইল দিই, তখন তারা রিপ্লাই দেয়। বিভিন্ন সময় বিভিন্ন কাজে রিপ্লাই দিবে যে আমি তোমার সাথে পরে কথা বলবো, বা আমি তোমার সাথে মিটিং করব অমুক টাইমে। আমি বিকালে বিকালে অমুক টাইমে কমপ্লিট করবো, হ্যাঁ। তো বলবে যে আমি সন্ধ্যায় আমি আপনার সাথে মিটিং করব, ইউএস এর টাইম এতটায়, তাই না? ইউএস এর টাইম আর আপনার টাইম তো এক হবে না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি করবেন? তাহলে সে বলবে যে আমি ইউএস টাইমে বিকাল সন্ধ্যায় আমি 4টার সময় মিটিং করব আপনার সাথে। তাহলে আপনি তো হাতে গুনে তো ক্যালকুলেশন করতে পারবেন না, তাহলে এটার জন্য মেশিন লাগবে, ক্যালকুলেটর লাগবে। তো সেটার জন্য আমাদের এই শিটে শিটে এই যে অল টুলস এর মধ্যে 16 বা 17 নাম্বারে বা 18 নাম্বারে দেওয়া আছে টাইম। এই যে টাইম ক্যালকুলেটর ফ্রম জুম মিটিং, বা যে কোনো মিটিং, যে কোনো সময় যে কোনো কথা বল, তাহলে এইটার যে লিঙ্কটা আছে সাইভে টাইম সার্ভে টাইম .com কনভার্টার, আমরা এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবো। তো এখন ক্লায়েন্ট বললো আমি ইউনাইটেড স্টেটে মানে নিউ ইয়র্ক থেকে বিকাল 4টায় তোমার সাথে মিটিং করবো। তাহলে আমাদের বাংলাদেশে কয়টায় হবে? তাহলে আমাকে ওই সময় অ্যাক্টিভ থাকতে হবে, তাই না? তাহলে আমরা এই যে টাইম জোন ক্যালকুলেটর এখানে প্রথম বক্সে তার লোকেশন বসাবো, তাহলে লিখবো ইউএসএ বা কানাডা, যেখানেই হয়। ইউএস বলতে নিউ ইয়র্ক সিটি, হ্যাঁ। তো আমরা দেওয়ার পর সে তারটা সেট করলাম, তার লোকেশন। এখন আমরা কোথাও বাংলাদেশ, তাহলে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বাংলাদেশ লিখলে এই যে উপরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, এটা সিলেক্ট করব। তাহলে একটা হচ্ছে ক্লায়েন্টের দেশের নাম হলো, আর আমার দেশের নাম হলো, দুইটা। এখন যদি অন্য যদি কানাডা বানাডা হইতো, তাহলে এখানে কানাডা লিখলে কানাডা টাইম চলে আসতো। আমরা নিউ ইয়র্কে দেখতেছি, নিউ ইয়র্কে একজন ক্লায়েন্ট বললো আমি তোমার সাথে 4টার সময় মিটিং করবো। কখন? সকাল বা দুপুর বা বিকাল। যদি বিকাল হয় তাহলে তো পিএম হবে, তাই না? সে বললো আমি তোমার সাথে 4টা বা 5টার দিকে মিটিং করব। তাহলে ওনার লোকেশনটা 5টায় ধরবো, 5টা পিএম। হ্যাঁ, তাহলে ওনার সময় বিকাল, বিকাল 5টায়। তাহলে এখানে যে বাংলাদেশ তাহলে কখন হবে? সকাল ফজরের সময় 4টার সময় হবে। আবার যদি উনি বলেন আমি আপনার সাথে 9টার সময় মিটিং করব, তাহলে আপনার 7টার সময় হবে। উনি যদি সকাল 9টায় করে, তাহলে আপনার বিকাল 7টায় বা সন্ধ্যা 7টায় হবে। আবার যদি এখান থেকে সে 6টায় আসে মিটিং করতে চায়, তাহলে আপনার 5টা হবে। এইভাবে আমরা ক্যালকুলেটরটা এইভাবে করব। মানে আগামী হাতে গুনে গুনে বা এইভাবে করবো না, হাতে গুনলে মিলবে না কোনো সময়। তাই এইটা আমাদের খুবই জানা প্রয়োজন, কারণ তাদের সময় কয়টা এখন। আমরা যে রিলোড দেই অটোমেটিক সে দেখাই দিবে তার এখন কয়টা বাজে, আমাদের এখন কয়টা বাজে। তাদের এখানে 4:30 AM, অর্থাৎ সকাল, আর আমাদের এখন বিকাল। তার মানে তাদের এখন রাত হওয়া হওয়া ভাব হবে, আমাদের এখন মানে আমাদের ওদের রাত মানে রাত এখন হচ্ছে, সকাল হচ্ছে, আর আমাদের রাত হচ্ছে, উল্টা আর কি। বাট কাছাকাছি প্রায়। ওটা যে 24 ঘন্টা 14 ঘন্টা উল্টা পাল্টা। তাহলে এইভাবে যে কোনো দেশের ক্লায়েন্ট আপনার সাথে কথা বলতে চাইলে, আপনার সাথে মেসেজ করতে চাইলে, আপনার সাথে জুম মিটিং করতে চাইলে, অথবা আপনার কোনো বন্ধু বান্ধব থাকে ওই দেশে, ওই দেশের টাইম আর এখনকার টাইম কিভাবে চেক করবেন? এই টুলসের মাধ্যমে। তো এইটা দেখে আপনাকে বুঝতে হবে তাদের দেশে এখন এক্সাক্ট কত বাজে। তখন এবার আপনার রিফ্রেশ দিলে তার দেখা দিবে কতটা বাজে। আর আপনার তার সাথে মিটিং করুন, কথা বলবেন, ওই সময় সে বলছে, ওই বন্ধু বলছে যে আমি এই সময় আসবো না, তুমি লাইনে থাকো। তাহলে আপনাকে ওই সময় টাইমটা বের করে বুঝতে হবে আমার এখানে কয়টা। তাহলে ওই সময় তাকে নক করতে হবে, ওই সময় কল দিলে পাওয়া যাবে। এটা তো বুঝছেন, তাই না? আর একটা প্রবলেম, সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনার সাথে কথা বলার পর, কাজ নেওয়ার পর, ফাইবার হোক যেখানেই হোক, তখন হয়তো সে পেমেন্ট গেটওয়ে বলতে পারে, তাই না? সে কোথায় টাকা পাঠাবে আপনার সাথে, মানে অর্ডার যে করবে, টাকাটা কিভাবে রিসিভ করবেন আপনি? পেমেন্ট গেটওয়ে কি? ক্লায়েন্টের পেমেন্ট গেটওয়ে কি?
যদি ক্লায়েন্টের সাথে আমাদের পেমেন্ট গেটওয়ে মিলে তাহলেই তো সে পাঠাতে পারবে মার্কেটের বাইরে। তো প্রথম যে টপিকটা হচ্ছে টাইম ক্যালকুলেটর, ওই যে আমরা যেটা দেখলাম এইমাত্র, ক্লায়েন্ট বলবে আমি 4টার সময় আপনার সাথে কথা বলবো, তারপর আপনাকে টাকাটা পাঠাবো, তাহলে এটা তো সলভ হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে আপনারা যে কাজগুলো করবেন সেটা এসইও ওয়ার্ক হোক, ইউটিউব প্রমোশন হোক, গ্রাফিক ডিজাইন হোক, যে কোনো ধরনের কাজ হোক, আপনারা কাজ করছেন সেটা রিপোর্ট থাকতে হবে। ক্লায়েন্ট টাকা দিবে, আপনার মুখে টাকা দিবেন, আপনার রিপোর্ট দেখে টাকা দিবেন। তো যখন ক্লায়েন্টের টাকা রিসিভ করবেন, রিসিভ হয়ে যাবে অ্যাকাউন্টে, তখন রিসিভ করার আগে তার যে ইউটিউব চ্যানেল আছে তার সেটার ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। আর এই রিপোর্টটাকে প্রথমে করে নিতে হবে, টাকা রিসিভ করার আগে করে রাখবেন। রিপোর্ট এখানে আছে, হ্যাঁ, আমরা যেখানে যদি চাই কয় নাম্বার, আচ্ছা এই যে 20 নাম্বারেই দেওয়া আছে, হ্যাঁ, ইউটিউব এসইও ওয়ার্ক ডেলিভারি রিপোর্ট, 20 নাম্বারে এটার উপর ক্লিক করলে আপনার শিট দেখাবে। আপনি এখানে যখন ইউটিউব এসইও আছে, আপনি এখানে লিখবেন ভিডিও প্রমোশন, লাইক লাইক অথবা ভিউ। যদি আপনাকে প্রমোশন করতে বলে তাহলে এখানে লাইক ভিউ করে দিবেন। যদি ইউটিউব এসইও করতে দেয় তাহলে তো ইউটিউব এসইও থাকবে এখানে সেম। থাম্বনেল ডিজাইন করলে দিলে এখানে থাম্বনেল ডিজাইন লিখে দিবেন। তো এখানে কি লিখবেন, বিফোর ভিডিও স্কোর, আফটার স্কোর। তাহলে বিফোর বলতে ক্লায়েন্টের যে চ্যানেলটা এসইও করবেন, যে ভিডিও লিঙ্কটা, তার মধ্যে তাহলে ক্লায়েন্টের যে ভিডিওটা হবে সেই ভিডিওতে পেন্সিল বাটনে যাব, তার ভিডিও যেটা হবে সেটা আমরা চার্জ দেবো লিঙ্কটা নিয়ে, তার ভিডিওটা আসবে। তার ভিডিও আসার পর এই যে যে স্কোরটাগুলো থাকবে, যেরকম থাকতেছে না 85 স্কোর যাই হোক, তো আমরা কি করব, ইনার সবগুলো কপি করব, বা সবগুলো কপি করে এই যে এখন যে স্কোরটা হইলো, তো এখন কি করব আমরা, তার এরকম একটা স্ক্রিনশট নেব, তার স্কোর, তার তো যে এখানে একটা রয়েছে, আমার ট্যাগ বসে যাচ্ছে বারবার, এর জন্য এটা দেখা যাচ্ছে, এটা কাটতেছে না একবার। আচ্ছা, তো এইরকম যাওয়ার পর আমরা স্ক্রিনশট নেবো, কিভাবে স্ক্রিনশটে চাপ দেব, তারপর আমরা একটা ফুল স্ক্রিন নেব এইভাবে, তারপর আরেকটা নেব, এখান থেকে বক্স নেব রেড কালারের, আর এইভাবে একটা স্ক্রিন স্কোর নেব, এইভাবে একটা স্কোর নেব, এইভাবে একটা স্কোর নেব, তারপর এইভাবে একটা স্কোর নেব, প্ল্যাটফর্মের একটা স্কোর নেব, এখানে একটা নেব, এখানে একটা, আর এইটা এইভাবে নেব। নেওয়ার পর এইভাবে অ্যারোতে চাপ দিয়ে তাকে বুঝাই দেব যে তোমার আগের স্কোর এই যা ছিল। এই যে লেখার আগে অবশ্যই এখানে টেক্সট বক্স ইউজ করবেন, এখানে সুন্দর করে বসাবেন, বিফোর 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 ইউটিউব স্কোর বা এসইও স্কোর লিখবেন এখানে, বিফোর ইউটিউব স্কোর লিখে এখানে কি করবেন, আপলোড করবেন। এই যে এখানে আপলোড আছে না, আপনার স্ক্রিনশটের সফটওয়্যারের ভিতর আপলোড অপশন আছে, আপলোড, এই আপলোডে ক্লিক করবেন। আপলোড ক্লিক করার পর যে একটা লিঙ্ক তৈরি হবে, এই লিঙ্কটা কপি করবেন,
কপি করে আপনি শিটে, আপনি যে বিফোর আপনার শিট তৈরি করছেন, এখানে ভিডিও ক্লায়েন্ট কয়টা ভিডিও দিবে, আপনি হয়তো 3টা ভিডিও দিচ্ছেন না আপনার প্যাকেজ দিয়ে, তাহলে আপনার এখানে 3টা ভিডিও করতে হবে। 3টা ভিডিও লিঙ্ক দিয়ে দিবে, ওই 3টা ভিডিও করবেন। আমি একটা দেখাচ্ছি। ধরুন একটা ভিডিও এখানে বিফোর ওনার আগের কি ছিল স্কোর, ওই লিঙ্কটা এখানে বসায় দিবেন। ভিডিও নং 1, এইটারই সিরিয়াল, এটারও সিরিয়াল, তাহলে এখানেও 2 নাম্বার ভিডিও, এখানে 3 নাম্বার ভিডিও। আমি এরকম করছি, আপনারা বিভিন্নভাবে তৈরি করতে পারেন। তাহলে এটা আগে ছিল, আগে যখন কাজ দিল, তারপর কি করলেন, আপনি কাজ করে দিলেন। সেভ দিয়ে ফেলছি, সব কিওয়ার্ড গুলো চলে গেছে। ক্লায়েন্টের কেন ভিডিও কিউ ইনস্টল করা থাকবে? উনি স্কোর তো দেখার দরকার নাই, ওনার কিছু দরকার নাই, আপনি শুধু এইটি পাঠাবেন, আপনারটাতে দেখা দিতে পারলেই হয়েছে, ওনার স্কোর কোনো দেখা লাগবে না। আপনার থাকলে ইনস্টল করে নিবে, আপনি এতটুকু বুঝাবেন আপনার ভিডিও স্কোর এত ছিল, আর যদি সে দেখতে চায় সে নিজ ইচ্ছায় ইনস্টল করে নিবে। আর যদি সে আরো যদি প্রুফ না পায়, তাহলে বলবেন যে তুমি ভিডিও ইকুইপটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নাও, বাট আপনাকে তা বলবে না। না, সেই জন্য এই রিপোর্টটা আপনি পাঠিয়ে দিবেন, এইটা রিপোর্ট, এই রিপোর্ট দেখে বুঝতে পারবেন আগে কেমন ছিল। হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ ভিডিও কেউ না থাকলেও দেখতে পারবেন। তো আমরা যখন এই যে শীটটা, পরের যে শীটটা দেব, পরে তো এখানে সব কিওয়ার্ড কাটিয়ে দিলাম আমি, সেভ করে দিচ্ছি আমি। এটা কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন কিওয়ার্ড গুলো এক জায়গায় আগে। কিওয়ার্ড গুলো না দিয়ে থাকলে আপনি রিসার্চ করে বসাইতে হবে এখানে। হ্যাঁ, এটা কপি করে আমি দেখাইতে চাইছিলাম, বাট অনেক আগে সেভ করে ফেলছি। দেখেন কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করে বসাইতে হয়। আগেও দেখাইছি, এখনো দেখে রাখেন। কিওয়ার্ড কিন্তু আমি কোনো কিছু করতেছি না, জাস্ট করছেন এই টুলস এর মাধ্যমে ফ্রিতেই আমি কিন্তু লিস্টে অ্যাড করে নিচ্ছি দেখে দেখে। এই যে এখানে লেখা আছে না, এই মিডিয়াম গুলো নিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, মিডিয়াম আর লো, বাট বেশি লো না, লোর যেইগুলো দেখতে হবে, এইগুলো কোথায় পাওয়া যায়, বড় ওগুলো কোথায় পাওয়া যায়, এগুলো টার্গেট করতে হবে, তাহলে ভালো হয়, তাহলে কিওয়ার্ড গুলো বেশি পাওয়া যায়। হ্যাঁ, পারফরমেন্স উঠে যায়। র্যাঙ্কার ট্যাগ চ্যানেলের বয়স অনুযায়ী উঠবে, উঠার তো আর উঠবে না। হ্যাঁ, বসাইতে পারলে ভালো উঠে যায় লিস্টটা। হ্যাঁ, করবেন সেটা হবে। দিতে পারেন, বাট হাইগুলো না ইউজ করাই ভালো। কেন সমস্যা, র্যাঙ্ক করে না।
সময় লাগে র্যাঙ্ক হইতে হইতে। তো এরকম আপনার একটা স্কোর থাকলো, তাই না? এই যে স্কোরটা থাকলো, তখন আর একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটের লিঙ্ক আবার কোথায় বসাবেন? ওই শিটে বসায় দিবেন। এই স্ক্রিনশটের লিঙ্ক কোথায় বসাবেন? এই জায়গায় বসায় দিবেন। হ্যাঁ, আফটার। তাহলে ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্টের আইডি থেকে জাস্ট এখান থেকে ক্লিক করবে, ওর কোনো অ্যাকাউন্ট থাকা লাগবে না, ওই যাবে দেখতে পারবে যে আমার কাজ শুরুর আগে এরকম ছিল। তারপর আফটার যায় ক্লিক করবে, কাজ করার পর এইটি হয়েছে। এই তো, এতটুকু রিপোর্ট, এতটুকু দিতে পারলে এনাফ, আর কিছু করতে হবে না। ক্লায়েন্টের কাছে যদি এই শিটটা সাবমিট করতে হবে, এখন কি করতে হবে? শিটটা শেয়ার করে দিতে হবে, শেয়ার। তারপর এখান থেকে এনিওয়ে করে রেস্ট্রিক্ট থাকলে হবে না, এনিওয়ে করে দিয়ে কপি লিঙ্ক, এই লিঙ্কটা তাকে দিতে হবে এই ফাইবারে, বা এটা ডাউনলোড করে, বা এই লিঙ্কটা দিলেই সে দেখতে পারবে। অর্ডার দিতে, মেসেজ দিতে, সে মেসেঞ্জার এটা পাঠিয়ে দেবে, সে দিলে সে এইভাবে দেখতে পারবে। কাজটা ডেলিভারি করবো, সাবমিট করবো। যে তার কাছে যদি এই টুল থাকতো, এই ভিডিও টুল থাকতো, তাহলে আপনাকে আর হায়ার করতো না, সে নিজেই করতো। আর কাছে নাই দেখেই তো আপনাকে করাচ্ছে, বাট এইগুলো তো সে বুঝবে না। আপনার শুধু টাকা দিবে, আপনি করে দিবেন, তার স্কোরটা বোঝাই দিবে, এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। আর যেটা ভিউ, যেটা ভিউটা তো ক্লায়েন্ট বুঝতে পারবে আমার আগে কত কত ভিউ ছিল আর এখন কত ভিউ বাড়ছে। তাহলে এটা ওটার নিতে গেলে কি করতে হবে? ওটা নিলে কি করতে হবে? ওটার মধ্যে অ্যানালাইসিসের মধ্যে ঢুকতে হবে। ওনার আগে 12 ভিউ ছিল, হ্যাঁ, ওনার বুস্ট করার আগে 12টা ভিউ ছিল, হ্যাঁ, বুস্ট করার আগে, প্রমোশন করার সময়, হ্যাঁ, প্রমোশন করার আগে 12টা ভিউ ছিল, প্রমোট করার পর কয়টা লিঙ্ক হয়েছে, সেই স্ক্রিনশট এখানে বসায় দিবে। বাট নাম চেঞ্জ হবে, এটা ইউটিউব প্রমোশন লাইক আর ভিউ, লাইক অ্যান্ড ভিউ স্কোর। হ্যাঁ, স্ক্রিনশট দিতে হবে অবশ্যই, কাজের আগে স্ক্রিনশট নিয়ে রাখবেন, কাজ পরে আবার স্ক্রিনশট তৈরি করে রাখবেন। হ্যাঁ, আফটারটা আগে বসায় রাখবেন, কাজ শেষে আবার একটা স্ক্রিনশট দিয়ে তার কাজ ডেলিভারি দিবেন। এইটা যদি দিতে পারেন তাহলে আপনার সাকসেস, তাহলে আপনাকে টাকা ঠিক মতো দিবে। তাছাড়া তাকে তো বুঝাইতে পারবেন না, সে বুঝবেও না। তো এইটা রাখেন, এইটাই, এইটা হচ্ছে তাকে দিতে হবে। যে কোনো কাজের আগে আপনার একটা রিপোর্ট শিট তৈরি করতে হবে, কাজ করার আগেই। যখন কাজ করতে যাবেন, করার সময় যে কাজটা তার আছে সেটাকে দেখাবেন, তারপরে কাজ করার পর যে বেনিফিট পাইছে সেটা দেখাবেন, দেখা তাকে রিপোর্ট শিট আপলোড করতে হবে। তো এই আপলোড করলে এটা আপনার গুগল ড্রাইভে অটোমেটিক, তার গুগল ড্রাইভে অ্যাড হয়ে যাবে। আপনার গুগল ড্রাইভে যে স্ক্রিনশট নেন না, এটা অটোমেটিক তার ড্রাইভে চলে যায়, অনেক দিন থাকে, সমস্যা হয় না, 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত থাকে। এটা ফেসবুকের মতো আপলোড হয়ে গেছে গুগলে। হ্যাঁ, পারবে অটোমেটিক, ওই যে গ্রো হবে 7 দিনের ভিতর হবে, অবশ্যই হবে, একটা না একটা গ্রো হবেই। তাহলে আপনাদের এসিও ঠিক মতো হচ্ছে না, আর কন্টেন্ট ঠিক মতো নাই, কন্টেন্ট ঠিক করতে হবে, এসিও বাড়াইতে হবে, স্কোর 100% এসিও আছে সবগুলোতে, 100-এর কাছে করতে হবে। তাহলে আপনাদের চ্যানেলের সমস্যা, ভিউ যদি একটাও যদি না বাড়ে, একই থাকে, তাহলে আপনার চ্যানেল গ্রো করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, অনেক কাজ করতে হবে আরো। আর ক্লায়েন্টের চ্যানেল তো আর একটা, একটা ভিউ থাকবে না, বড় বড় চ্যানেল, বাইরের দেশের চ্যানেলগুলো গ্রো হয় বেশি, ইউএস এর চ্যানেলগুলো তাড়াতাড়ি। এই ভিডিওর কথাই বলেন, ধরেন এই যে এই চ্যানেলের কথাই বলি, এটা এসইউ করে দেওয়ার পর 24টা ভিউ হয়েছে, আগে ছিল 10টা, 5টা, 8টা, তাহলে বাড়ছে না কয়েকদিনে? তাহলে যদি কন্টেন্টের ভিতরে, কন্টেন্ট যদি ভালো থাকে, এসইও ভালো থাকে, ও বাধ্য, মানে র্যাঙ্ক করতে বাধ্য। তাহলে আপনার এসইওতে কোনো প্রবলেম আছে, হয়তো আপনার যে ওই 5টার জন্য ওয়েট করতেছেন, এই যে এই 5 মার্কের জন্য ওয়েট করতেছেন আপনি, এই 5 মার্ক পরে করতে হবে। 5 মার্কে তো আপনার র্যাঙ্ক করবে না, জাস্ট ক্লায়েন্টকে বুঝ দেওয়ার জন্য ওই 5টা হবে। মেইন টার্গেট হচ্ছে কিওয়ার্ড গুলো, আপনাকে ফোকাস কিওয়ার্ড গুলো বসাইতে হবে, বুঝা গেছে? ফোকাস, বাট আপনার তো র্যাঙ্কার ট্যাগ দিচ্ছে না গুগল, আপনি যেন 2টা পাইছে, আপনাকে পাইবেন এরকম 5টা তো পাবেন না। আমার তো আগে 5টা ছিল, আমি যে রিসার্চ করে দিই 5টাই হবে।
তো আপনার যারা নতুন চ্যানেল, ক্লায়েন্টের নতুন চ্যানেল বা পুরাতন চ্যানেলগুলো তো হয়ে যাবে, উঠে যায়, আপনারও হয়ে যাবে। দেখবেন 1 মাস পর ট্রাই করবেন, ভালো মতো ইস্যু করবেন, উঠে যাবে। তাহলে তো হয়েছেই, 5টা উঠে যাবে। হুম, যদি এই যে আপনার ওই কিওয়ার্ড অনুযায়ী 5টা র্যাঙ্ক ওঠে, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি এটা ক্লায়েন্টকে তো বুঝ দিতে হবে, মার্ক উঠাইতে হবে, সেই ক্ষেত্রে ওইগুলোটাই, ওইটা হচ্ছে অর্গানিক, ওইটাতে আপনার ভিউ আসবে। যদি না আসে তাহলে আপনার কন্টেন্টে প্রবলেম আছে, কন্টেন্টের সাউন্ড প্রবলেম আছে। আর বাইরের দেশের কন্টেন্টগুলো অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে, তো এমনিতেই গ্রো হয়। এসইও করলে অবশ্যই গ্রো হবে, মিনিমাম 7 থেকে 15 দিন সময় লাগবে। আপনি একটা ভিডিও ন এসইও করে এই ডিসক্রিপশন ফাঁকা রেখে আপনি ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর 10-15 দিন ওয়েট করবেন, রেজাল্ট দেখবেন, তারপর এসইও করে একদিন রেজাল্ট দেখবেন যেটা কত বাড়ে। 100% বাড়বে। হ্যাঁ, রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। আর আপনি ট্যাগ ছাড়া আপনি নতুন একটা ভিডিও আপলোড করে দেখেন, একটা ভিউ আসবে না। আপনি যদি এসইও করেন ওখান থেকে 10টা 8টা অবশ্যই ভিউ আসবে, কারণ এটা র্যাঙ্ক হবে। এর কারণে তো এসইও করায়। অর্গানিক, এটা হচ্ছে অর্গানিক প্রমোট না, অর্গানিক ভাবে সে তার চ্যানেলটা তো হুট করে পারবে না, 8টাতে যাবে না। আস্তে আস্তে দিনে 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 এই কিওয়ার্ডগুলো, এই যে কিওয়ার্ডগুলো রাখছেন, এইগুলো কিওয়ার্ডগুলো ধরবে, গুগল ধরবে। গুগল গুলো ধরবে আপনার 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 ভিডিও, ইউটিউব চ্যানেলটা কতটুকু গ্রো হয়েছে, কতটুকু আপলোড করছেন, সেই অনুযায়ী অডিয়েন্স গুলো কিওয়ার্ডের মাধ্যমে চলে আসবে। হ্যাঁ, মানে উপরের গুলো বেশি ইম্পর্টেন্ট, নিচের গুলো যদি ওঠে উঠলো, না উঠলে নাই নাই, বাট ক্লায়েন্টকে বুঝ দেওয়ার জন্য উঠাই দিতে হবে। কোথায় আছে এখানে কিন্তু আমি কিন্তু উঠাই না, দেখেন আমার চ্যানেলে বেশিরভাগ এরকম উঠানো নাই। আমার দরকার মেইন কিওয়ার্ড। এই আবল তাবল চ্যানেলের নাম দিয়ে কিওয়ার্ড বসে, তো আমার বক্সটাই ফাঁকা হয়ে গেল। একটা কিওয়ার্ড মানে কি অনেক কিছু। তাহলে আপনার যদি কিওয়ার্ড বসায় যদি স্কোর উঠে যায়, তার মানে আপনার চ্যানেলটা র্যাঙ্কে আছে। পারফরমেন্সের কথা তো বলতেছি, পারফরমেন্সটা যদি না ওঠে, এই উপরের গুলা, এই পাশে র্যাঙ্কার ট্যাগ, এটা, এগুলো দরকার, এটা চ্যালেঞ্জ হিসেবে ধরবে, চ্যালেঞ্জের র্যাঙ্ক হিসেবে ধরবে ট্যাগ। আপনার যে চ্যালেঞ্জ যদি ভালো হয়, তাহলে এনে র্যাঙ্কার ট্যাগ বসবে। আর যদি না হয় তাহলে তো বসবে না। এটির তো কথা বলতেছি, আপনি বলছেন এটা, এটা তো নাম টাম দিয়ে এমনিতে বসানো যায়, বাট এটা তো বসবে না। কারণ আপনার এই র্যাঙ্কার ট্যাগ কত নাম্বার আছে দেখা লাগবে। ধরেন এই কিওয়ার্ডের যদি এই কিওয়ার্ডটা লিখে কেউ চার্জ দেয়, আমার সেভ দিছি, কাজ করার পর অবশ্যই সেভ দিবেন, তা সেভ দিলে আবার কিন্তু প্রথম থেকে কষ্ট করে করতে হবে, অথবা নোটপ্যাডে করবেন। এটাতে অনেক সময় সেভ মাঝে মাঝে ভুলে সেভ দেওয়া হয় না। এই দেখেন কতগুলো র্যাঙ্কার ট্যাগ বসছে, এখন দেখেন এই যে একটা, এই টাইটেল লিখে সার্চ দেয় সবার আগে কিটা থাকবে, এই এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ দেয় সবার আগে আমার ভিডিও শো করাবে। আপনি যদি এটা নিয়ে সার্চ দেন আপনাকে আর শো করাবে না। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর র্যাঙ্কার ট্যাগ। 51 নাম্বার, মানে আমার এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আরো ওয়েবসাইট গুলো সামনে আসবে, বাট আমারটা 51 নাম্বারে দেখাবে ভিডিওটা, 50-এ দেখাবে। এটা এটা একে দেখো, কারণ এটা চ্যানেলের নাম, এই চ্যানেলটা আমি এটাতে অবশ্যই দেখাবে একে, তাই না? এটাও একই নাম্বার র্যাঙ্কার ট্যাগ। এইগুলোকে বলে র্যাঙ্কার ট্যাগ। র্যাঙ্কার ট্যাগ বলছে যেগুলো আপনার চ্যানেল আগে দেখাবে। এগুলো হচ্ছে ভলিউম, আমরা যে এগুলো এগুলো এটার সাথে সমদর্শপাতে, এটা কিছু না। আমার দরকার হ্যাশ, হ্যাশ র্যাঙ্কার ট্যাগ, হ্যাঁ এইগুলো দরকার। এগুলোতে র্যাঙ্কার ট্যাগ আছে বলে যে 1 2 দেখাচ্ছে, হ্যাঁ এগুলো বিভিন্নভাবে চেক করে সে, বাট আমাদের দরকার র্যাঙ্কার ট্যাগ। এখন যদি পারফরমেন্স দেখি, আগে ছিল কত 48 বা 42 30, যে 93, দেখছেন 5 উঠে গেছে। 5 কেন উঠছে? এই যে ভলিউম, এই ভলিউম গুলো যে ভালো 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 পর্যায়ে আছে, একে আছে, একে আছে, দুই আছে। এখানে আমারটা শো করছে, আমার চ্যানেলটা অনেক পুরাতন। আপনার তো এগুলো র্যাঙ্ক দিবে না, এই 5 জীবনও পাবেন না আপনি। পাইলে ভালো, তাহলে আপনার চ্যানেলটা অনেক পুরাতন, ওনারটাই পাবেন না। এইরকম সব চ্যানেল হয় না, আর ক্লায়েন্টের বেশিরভাগ চ্যানেলই পুরাতন হয়। আপনার চ্যানেল পুরাতন, যারা কালকে খুললো, আজকে তো খুললে এইটার এই বক্সই পাবেন না, এই পারফরমেন্সের বক্সই আসবে না।
আপনি মনে করেন 10-15 দিন অ্যাকাউন্ট খুলছেন ফেসবুকে, এই 1 মাসে খুলছেন ইউটিউব চ্যানেল, এই পারফরমেন্স শো করবে না তো, তাই না? শো করবে না। যেমন 1-2 মাস 3 মাস, 1 মাসেও এটা শো করে যাদের ভিডিও কোয়ালিটি ভালো, ভিউ ভালো আসে 1 মাসে, বা 15 দিনেও ভালো আসে, 15 দিনেও শো করবে, 3 দিনেও শো করে, যাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো, কন্টেন্ট বেশি গ্রো হচ্ছে চ্যানেলটা, তাদের এইগুলো শো করে। তো এই যে এই স্কোরটা কি করতে হবে, আবারও স্ক্রিনশট নিতে হবে, দেখা দিচ্ছি যেভাবে, এগুলো উপরেটা নেওয়ার দরকার নাই, এগুলো মিনিমাইজ করে রাখবেন, সেম ভাবে আবার স্ক্রিনশট নেবেন, নিয়ে এই যে রেড মার্ক করে বুঝাইয়া দিবেন, এই যে এটাও কিন্তু প্লে লিস্ট ক্রিয়েট করতে হবে, সবুজ, না এটা আপনাকে করতে হবে, ক্রিয়েট লিস্ট আপনাকে করতে হবে, দেখাইছিলাম না? না, আপনাকে করে দিতে হবে, ওটা আপনাকে করতে হবে। হ্যাঁ, প্লে লিস্ট তৈরি করে দিতে হবে। হ্যাঁ, এই যেভাবে দিতে হবে, হ্যাঁ, স্ক্রিনশট কি করবেন, আপলোড করবেন, আপলোড করে শিটে পেস্ট করবেন। এটা তার ফেসবুকে না, আপনার যে কোনো একটা ফেসবুকে। আচ্ছা, আমি আবার বোঝাচ্ছি, বোঝেন না আপনি। তাহলে এটা কি করব, আবার আপলোড করব, আপলোড করলে আপলোড হয়ে যাবে, এটা আফটার, তাহলে আফটার কপি করে আমরা কোথায় রাখবো, আফটারের শিটে বসায় দেব, তাহলে সে বিফোরে ক্লিক করে দেখতে পারবে এইভাবে, তার আগে ছিল 40, তারপরে আফটারে ক্লিক করে সে দেখবে যে না, আমার চ্যানেল খুবই ভালো পারফরমেন্স করছে, 93। এই তো, এইভাবে স্ক্রিনশট দিতে হবে। আর আপনার যেটা কথা বললেন, সেটা আপনি এই কাজটা আপনাকেই করে দেবে, কারণ রেড মার্ক থাকা যাবে না, রেড মার্ক থাকা মানে এসিও হয় নাই। এখানে কি করতে হবে, একটা কার্ড অ্যাড করতে হবে, ইন স্ক্রিন অ্যাড করতে হবে, ক্যাপশন অ্যাড করতে হবে, মনিটাইজেশন যেটা হবে না, প্লেলিস্ট তৈরি করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, এটা আপনাকে করে দিতে হবে। আপনাকে কি করবেন, হ্যাঁ, তাহলে এখানে কি আছে, ইন স্ক্রিন নাই, তাহলে আপনাকে কি করবেন, এখানে যাওয়ার পর এই যে ভিডিও এডিট অপশনে যে আপনি ইন স্ক্রিন করবেন। এই যে ইন স্ক্রিন এখানে এডিট করবেন, একটা যে কোনো বক্স নেবেন, হ্যাঁ, তাহলে এটা করে দিতে হবে, এটা আপনার কাজ, এটা ওনার কাজ না, এটা আপনাকে করে রেড মার্ক দূর করতে হবে। এখান থেকে যে প্লে লিস্ট তাকে বুঝাই দিবেন, এই যে এখানে তার অটোমেটিক প্লে লিস্ট থাকবে চ্যানেলে, না থাকলে আপনি ক্রিয়েট করে দিবেন, একটা ক্রিয়েট করে বসায় সেভ করে দিবেন। এখানে কোনো কাজ না যে আপনার নতুন করে আবার আপলোড করতে হবে, এমন না যে কার্ড, কার্ড না থাকলে একটা জাস্ট একটা কার্ড অ্যাড করে দিবেন, অন্য একটা ভিডিও অ্যাড করে দিবেন, 2-3টা ভিডিও অ্যাড করে দিলেন, হয়ে গেলো কার্ড করা, সেভ করে দিলেন, তাহলে কার্ড অ্যাড করে হয়ে গেল। আর কি বলছে, প্লে লিস্ট অ্যাড করতে, যেখানে প্লে লিস্ট তো ওনার করাই আছে, না থাকলে যে নিউ প্লে লিস্ট একটা নাম দিয়ে দিবেন, এখানে তার একটা প্লে লিস্টে বসায় দিলেন ভিডিওটা, ওকে, সেভ করে দিলাম, দিয়ে আবার চেক করবেন, দেখবেন যে ওটা হয়ে গেছে, অনেক কিছু রেড থেকে সবুজ হয়ে গেছে। এই যে ইয়েলো, রেড থেকে ইয়েলো হয়েছে না, 4টে হয়েছে, আর কি লাগবে, শেয়ার করতে হবে, একটা কমেন্ট করতে হবে, হ্যাঁ, যে এই জায়গা থেকে একটা যে কোনো একটা চ্যানেলে যায় কমেন্ট করে দিবেন, এক জায়গায় কমেন্ট করতে হবে, কেউ কমেন্ট নাই, আপনি একটা কমেন্ট করে দিবেন, সমস্যা নাই। আর কি করিনি, ক্যাপশন, এটা ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল, এখানে গেলে এই যে আমরা যে গুগলের ট্রান্সলেট দেখি না, অটোমেটিক ভাবে চলে আসে, অটোমেটিক লেখা আছে না, যে কথা বললে ওটা বলে ক্যাপশন বা সাবটাইটেল, বলে সাবটাইটেল, ওটা জাস্ট ওনার যদি ভিডিও ইংলিশ হয় তাহলে ইংলিশ সিলেক্ট করে দিবেন, যেহেতু বাংলা এটা তাই বাংলা সিলেক্ট করে কনফার্ম ক্লিক করলাম, হ্যাঁ, অটোমেটিক ওটা। আবার হিন্দি থাকলে হিন্দু, যদি হিন্দিতে কথা বলে তাহলে আমরা হিন্দিও করে দিতে পারি, দিয়ে এখানে অ্যাড করে দেবো, দিলেই এটা হয়ে গেল। তখন আবার ব্যাক চলে যা, আবার একটু সেভ করে দিলে বা এই যে এডিট করে দিলে আবার দেখবেন রেড মার্ক থেকে সবুজ দাগ হয়ে গেছে। আরো এগুলো আপনার দায়িত্ব, এসিও যেহেতু করবেন এটা করে দিতে হবে স্বাভাবিক,
বাট ওইটা যে করলে এসিও র্যাঙ্ক করবে এমন না, বাট ক্লায়েন্টকে বোঝানোর ক্ষেত্রে যেন রেড মার্ক যেন না থাকে, এটার জন্য ওইটা এখন ওইটাই আছে, করা হয় নাই, অ্যাড হয় না এখনো। বাট এটা ইউলো থাকলেও হবে, বাট রেড মার্ক থাকা যাবে না, যেটুকু পারে 4টা 5টা করে দিলেই হয়ে যায়, রেড মার্ক থাকা যাবে না। মূলত টার্গেট হচ্ছে এই যায় 80 উপরে থাকতে হবে আর কি, 80 70 উপরে থাকলে ভালো। এই যায় ফোকাস দিলে আপনার অটোমেটিক এটা ভাইরাল হবেই স্বাভাবিক। হ্যাঁ 90 উঠে যায়। আচ্ছা গেল। তারপর হচ্ছে টেক স্ক্রিনশট। তাহলে আপনি রিপোর্ট তৈরি করবেন প্রথমে, তারপর কি হবে স্ক্রিনশটের বিফোর আফটার বুঝাই দিতে হবে। ডেলিভারি ওয়ার্ক প্রুফ টু বায়ার, আপনার এইটা হচ্ছে ওয়ার্ক প্রুফ, সেটা আপনার শেয়ার করে তাকে সেন্ড করতে হবে, আপনার কাজের ওয়ার্ক প্রুফটা সে পাবে। তাহলে বুঝা গেছে? হ্যাঁ শিটটা এখন শেয়ার করবেন। কেটে দিচ্ছি, শেষ, দেখাই তো দিচ্ছি শেয়ার কিভাবে করতে হয়। তারপর টেক পেমেন্ট। এখন আমাদের যেটা সহজ হয়, ক্লায়েন্ট তো বলবে পেপাল পেপাল, আমি পেপাল আছে পেপালে সেন্ড করবো আপনাকে, তাই না? ক্লায়েন্ট বলবে পেপালে, প্রত্যেকটা ক্লায়েন্ট বেশিরভাগই ক্লায়েন্ট পেপালে সেন্ড করতে চাইবে, আমাদের দেশে পেপাল এলাও না। তাহলে তাকে বুঝাইতে হবে, তাহলে আমাকে বলতে হবে যে স্যার আমার আওয়ার বাংলাদেশ নট পেপাল এলাও। তাহলে তখন বলতে হবে যে আমার অ্যানোদার পেমেন্ট গেটওয়ে আছে, তুমি এই পেমেন্ট গেটওয়ে পাঠাতে পারো, এটা কি তোমার আছে বা পারবে? সেকেন্ড স্টেপে বলবেন হচ্ছে রিমেটলি। রিমিটলির মাধ্যমে যদি আপনি টাকা রিসিভ করেন, তাহলে আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে রিসিভ করতে পারবেন। আপনি পাঠানোর সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, বিকাশ, রকেট, নগদ, বেশি সাপোর্ট করে বিকাশ আর উপায়। আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট থাকবে অথবা আপনার আব্বু আম্মুর যাই হোক তার অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে টাকা নেবেন রিমিটলির মাধ্যমে। সবচাইতে সহজ, সবচাইতে দ্রুত, সবচাইতে তাড়াতাড়ি বাংলাদেশে পেমেন্ট করার জন্য এইটাই সবচাইতে ভালো। হ্যাঁ আপনার দিবেন, যেহেতু আপনার ফ্রিল্যান্স আপনার দিবেন, আপনার না থাকলে আব্বুর দিবেন, না থাকলে আম্মুর দিবেন, যে কোনো একজনের ট্রাই দিবেন। তাহলে সবচাইতে বাংলাদেশে পেমেন্ট রিসিভ করার পেমেন্ট গেটওয়ে কোনটা? রেমিটলি অথবা জোম, এই দুইটা। জুমটা একটু পরে কথা বলি, রেমিটলি কথা বললাম। যেহেতু রেমিটলিতে সে না বোঝে, তার ভিডিও দেখাইতে বলবেন যে এইভাবে পাঠাও, অনেক ভিডিও আছে, বা তাকে গাইড দিবেন। কিভাবে গাইড দিবেন? না, বুঝাচ্ছি রিমিটলির কি অ্যাকাউন্ট সেটা বুঝাচ্ছি। তাহলে রিমিটলি কেন ইউজ করব? বাংলাদেশ সবচাইতে সহজ, 1 মিনিটের মধ্যে টাকা আমার হাতে, তাহলে সহজ না? আর এইসব অ্যাকাউন্ট গেলে 2 দিন 3 দিন 7 দিন 8 দিন সময় লাগে। তাহলে আমরা এটা ইউজ করব না এগুলো ইউজ করব? আমার তো এটা ইউজ করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে। তাহলে এখনই পাঠাও, আমি এখানেই পাচ্ছি, তাহলে আপনাকে ক্লায়েন্ট বলবেন যে আমার সবসাইতে টাকা রিসিভ করতে পারবো, খুব দ্রুত টাকা রিসিভ করবো এই কয়েকটা মাধ্যমে। বাট সে যদি এটাতে না পারে তাহলে এইটাতে দিতে, এইটাতে না পারলে এইটা, এইটাতে না পারলে এইটা, বাট এইগুলোতে নেওয়া যাবে না। আপনাকে যেটা তাড়াতাড়ি সহজ সেটা ইউজ করতে হবে। তাহলে আমরা ক্লায়েন্টকে বলবো রিমিটলিতে পাঠাও অথবা জুমে পাঠাও। তারপর যদি না থাকে তাহলে ওয়েস্ট ইন্ডিয়ান ইউনিয়ন এইটাতে পাঠাইতে বলবো। তারপর যদি না থাকে পেইনরে পাঠাইতে বলবো। পেইনর না থাকলে লোকাল ব্যাংকে পাঠাইতে বলবো। বাট এটাতে অনেক সমস্যা আছে, লোকাল ব্যাংকে টাকা পাঠালে অনেক সময় টাকা ডিক্লাইন হয়ে যায়, ডিক্লাইন হয়ে গেলে ক্লায়েন্টের কাছে টাকা, বাট ক্লায়েন্টের কাছে ব্যাক হয়ে যায় 7 8 দিনের ভিতর। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে না, ওই ব্যাংকের, হ্যাঁ, যে কোনো একটা সেভিং অ্যাকাউন্টের নাম, অ্যাড্রেস দিয়ে দিলেন, দিয়ে দিলে কি হবে, উনি যদি ব্যাংকে পাঠায়, ব্যাংক টু ব্যাংকে পাঠায়, অনেক সময় ব্যাংকে টাকা ডিক্লাইন দেখায়, ডিক্লাইন হয়ে যায়, টাকা আসে না। তখন টাকা না আসলে কিন্তু ক্লায়েন্টের কাছে ব্যাক চলে যাবে আবার, কারণ আপনার একটা লস হওয়ার সম্ভাবনা থাকবে। লাস্ট পর্যায়ে দেখলেন কিচ্ছু নাই, তখন এটাতে পাঠালেন, তখন তাকে ইনফরমেশনটা দিলেন তো। হ্যাঁ বাংলাদেশে এর কারণে ফ্রিল্যান্সারদের অনেক কষ্ট টাকা রিসিভ করতে। হ্যাঁ, তো তখন পেপাল না থাকলে বলবো রিমিট নিতে পাঠান, রিমিটলি অথবা জুম। জুমটা হচ্ছে পেপালের সাথে সমদর্শ। আমরা তখন তাকে জুমে বলবো যে স্যার আপনার পেপালের মাধ্যমে, জুমের মাধ্যমে টাকা পাঠালে আমি খুবই তাড়াতাড়ি পাবো, এটা একটা পেপালের মতোই। তাহলে আমরা রিমিটলিটা আগে জানি কি। রিমিট হচ্ছে এক ধরনের ডলার সেন্ড করা
বা ট্রানজেকশন করা বা রিসিভ করার জন্য ইউজ করতে হয়, এটা আপনার অ্যাকাউন্ট থাকতে হবে না, শুধু ক্লায়েন্টের থাকবে। ক্লায়েন্ট কি করবে, রেমিটলি কি করবে, জাস্ট এখানে চার্জ দিয়ে বলবে remitly.com বা রিমিটলি চার্জ দিবে। তো প্রথমে আসবে এরকম, আপনার ক্লায়েন্ট বলবেন প্রথমে আপনি স্ক্রিনে যান, রিমিটলি যান, যাওয়ার পর আপনি জাস্ট সেন্ড মানি করেন। রিমিটলি আসার পর এখানে কি বলবে, তার ইউএসএল লোকেশন সিলেক্ট করে আপনি এখন কোন দেশে সেটা বলবেন, যে তার এখানে আপনি এই বক্সে এসে আমার দেশ সিলেক্ট করেন বাংলাদেশ, আর উপরে আপনার দেশ বুঝাই দেবো। হ্যাঁ, তারপর সেন্ডে ক্লিক করেন বা স্টার্টে ক্লিক করেন। ক্লিক করলে এখন আপনি কত ডলার সেন্ড করে, মিনিমাম $300 আমাদের যদি ইউটিউব এসিও হয় মান্থলি বেস, তাহলে $300 সে পে করবে, তাহলে আমরা রিসিভ করতে পারবো 36,000 টাকা। তো আমরা বাংলাদেশে সে কি করবে, স্টার্টে ক্লিক করবে। তারপর এখানে ক্লায়েন্টের মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে বলবে, রিমিটলি অ্যাকাউন্ট খুলতে বলবে। তাহলে কি করবে, এখানে ক্লায়েন্টের একটা মেইল দিবে, উদাহরণস্বরূপ খুলবে, স্বাভাবিক, ওরা বুঝে এগুলো খুলে দিবে, সমস্যা নেই। তারপর এখানে তার পাসওয়ার্ড দিবে, অটোমেটিক একটা পাসওয়ার্ড দিবে। উদাহরণস্বরূপ আমি খুলতেছি আর কি, আপনাদের খুলতে হবে না, বাট উদাহরণস্বরূপ আপনারা প্র্যাকটিস করবেন, একটা অ্যাকাউন্ট খুলবেন, বাট খোলা লাগবে না যদি পারেন, যদি হ্যাঁ এমনি জাস্ট প্র্যাকটিসের জন্য খুলতে পারেন, বাট না খুললেই হবে, বুঝলেই হবে যে এখানে কি করতে হবে, ক্লায়েন্টের মেইল দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবে, তাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অটো। হ্যাঁ, তার যে না থাকে, হ্যাঁ, তাহলে এখানে সে অ্যাকাউন্টটা অটোমেটিক খুলে যাবে, তাহলে সেভ দিতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন। তো এখন কি হবে, সে $1 সমান এত শো করতেছে, আমরা এখন সেন্ড করবো, সেন্ড মানিতে যাব, এতটুকুই না, এই যে করবে এখন সেন্ড কত ডলার করবে, কত টাকা ডলার করবে, $300 বা $100। তো আমরা এখানে কি করবো, ডেলিভারি মেথড সিলেক্ট করবো, বলবো ওনাকে, বলবো ক্লায়েন্টকে বলবো তুমি ডেলিভারি মেথড সিলেক্ট করো মোবাইল ব্যাংকিং। আমরা কোথায় নেবো টাকাটা, কোথায় রিসিভ করবো, মোবাইল ব্যাংকে না, আমার যে ব্যাংকে থাকে ব্যাংক দিতে পারবো, যে ব্যাংক সিলেক্ট করলে আমাদের যে ব্যাংকগুলো আছে সেগুলো শো করবে, এখানে ব্যাংকগুলো শো করবে। তো আমরা বেশিরভাগ মোবাইলে রিসিভ করবো, মোবাইল মানি রিসিভ করবো, ঠিক আছে। পেমেন্ট মেথড, ডেলিভারি মেথড আর পেমেন্ট মেথড, ডেলিভারি বলতে আমরা ডেলিভারি রিসিভ করবো মোবাইল ব্যাংকে, হ্যাঁ বোঝানো যাবে, সে এমনিতে বুঝবে, আপনাকে বুঝাইতে হবে না, তাহলে জাস্ট জাস্ট বলবেন। আর ভিডিও আছে, এটা ইংলিশ ভিডিও আছে, আমি সেটা দেবো, সেটা আপনি পাঠিয়ে দিবেন ক্লায়েন্টকে। যদি না বলে তাহলে বলবেন এখানে স্যার এখানে এখানে মোবাইল মেথড সিলেক্ট করেন, এখানে আপনার পেমেন্ট সিলেক্ট করেন, আপনি কোথায় কি সিলেক্ট, কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, আপনি ব্যাংকের মাধ্যমে সিলেক্ট পেমেন্ট করবেন না ক্রেডিটের মাধ্যমে, উনিই বুঝবে, উনি তো মূর্খ না, উনি শিক্ষিত, উনি এখানে লেখা দেখলে বুঝতে পারবে যে কোথায় আমি পে করব। তো উনি তখন ওনার মতো একটা সিলেক্ট, উনি যে কার্ড থাকে কার্ড সিলেক্ট করবে, ডেবিট কার্ড থাকলে ক্রেডিট থাকলে সে এভাবে সিলেক্ট করবে। তারপর এখানে লেখা আসবে যে কত ডলার সে ফি কাটবে অমুক তমুক, যেরকম $9 ফি দিতে হবে ক্রেডিট কার্ড ইউজ করলে, ডেবিট কার্ড ইউজ করলে 0 কোনো ফি লাগবে না। তো উনি সেইভাবে দিব, আর যেটা হ্যাঁ ক্লায়েন্টের কাছ থেকে কেটে নেবে। তো ক্লায়েন্ট এই ডেবিট কার্ডে বেশিরভাগ ইউজ করে। তো এখানে ডেবিট কার্ড সিলেক্ট করবে, আর পেমেন্ট ডেলিভারিটা হবে আপনাকে বলে দিতে হবে, আমি মোবাইল ব্যাংকে সিলেক্ট করবেন, আমার মোবাইল নাম্বার দিতে হবে, আপনার মোবাইল এবং আপনার মোবাইল ব্যাংকের নামটা দিতে হবে। যখন আপনি উনি যখন কন্টিনিউতে ক্লিক করবে, তখন আপনার ডেলিভারি মেথডটা চাবে, আপনি কোথায় রিসিভ করবেন, বিকাশ, নগদ, উপায়, কোন মোবাইল ব্যাংকে রিসিভ করবেন টাকাটা, অবশ্যই বিকাশ। বিকাশ সিলেক্ট করার পর এখন ওই বিকাশের মালিক কি, আপনি তো নাকি, ওখানে আপনার নাম দিবেন, না হলে আপনার মায়ের নাম দিবেন, যার বিকাশ নাম হবে তার নাম দিবেন। এখানে ধরেন MST পাপিয়া আক্তার, বা হ্যাঁ আপনার নামটা দিতে হবে, আপনার বলবেন মোবাইল ব্যাংকিং, মোবাইল নাম্বার, আমার আমার ফুল নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা স্ক্রিনশটে পাঠিয়ে দিবেন আর লিখে পাঠিয়ে দিবেন, লাস্ট নেম, হ্যাঁ অ্যাড্রেস লাগবে না, শুধু মোবাইল নাম্বার আর নাম, হ্যাঁ মোবাইল নাম্বার আর নামটা দিতে হবে তাকে, আর বলতে হবে মোবাইল ব্যাংকে পাঠাবেন, মোবাইল ব্যাংকিং এ পাঠাবেন, উনি কনফার্ম করবে। তারপর আপনার ফোন নাম্বার চাবে, যে কোন নাম্বারে টাকা আসবে, আপনার নাম্বার দিয়ে দিবেন 01713, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন।
ধরেন এরকম দিয়ে কন্টিনিউ ক্লিক করবে। এখানে বলতেছে যে যে এর যে রিসিভ করবে তার ফোনে কি একটা মেসেজ যাবে, নোটিফিকেশন মেসেজ যাবে, ক্লায়েন্ট করবেন হ্যাঁ দিতে পারেন, দেন ইয়েস দেন। এখানে ইয়েস ক্লিক করবে, দিলে কি আপনার যখন ওই রিমিট থেকে টাকা পাঠায় আসবে তখন আপনার ফোনে একটা ওটিপি মেসেজ আসবে, মেসেজ চলে আসবে যে আপনি আরো টাকা রিসিভ করছেন। ওটিপি না, একটা মেসেজ আসবে যে আপনি রিমিটলি থেকে 16,000 টাকা রিসিভ করছেন বিকাশের মাধ্যমে, এইটাই ওটিপি আসবে না, মেসেজ আসবে। হ্যাঁ, তারপর কি এখন ক্লায়েন্টের ইনফরমেশন দিতে হবে, সেন্ডার ডিটেলস, এটা ক্লায়েন্টের নাম দিবে, লাস্ট নেম দিবে, ক্লায়েন্টের ডেট অফ বার্থ দিবে, কন্টিনিউ ক্লিক করবে, কার্ড অ্যাড করবে, কনফার্ম করবে, টাকা আপনার ব্যাংকে চলে আসবে, এতটুকু। হুম, এটা এইভাবে মূলত টাকাটা আসে। হ্যাঁ, এটা দিয়ে দিতে হবে। তারপরে কি বললাম, জুম, এই রেমিটলির মতোই জুম, XMM জুম, এই যে জুম এখানেও সেম, তাকে লগ ইন করে নিতে হবে, লগ ইন না করলে কোনো সমস্যা নাই। এই যে সেন্ড মানি কোথায় করবে, বাংলাদেশে, উনি যে দেশেই থাকুক না কেন উনিকে সিলেক্ট করতে বলবেন বাংলাদেশ। তারপর কত ডলার পাঠাবে, $300। তারপর সেন্ড নাও ক্লিক করবে, ক্লিক করার পর এই যে $300 সমান বাংলাদেশে 35,000 টাকা রিসিভ করতে পারবেন পেপাল থেকে। তো তারপর এখানে নেক্সটে চাপ দিতে বলবেন, নেক্সট দেওয়ার পর যে পেপাল অ্যাকাউন্ট লগ ইন করতে বলছে, অথবা এই যে জুম অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে বলতেছে। তো তার অবশ্যই পেপাল অ্যাকাউন্ট থাকবে, সে জাস্ট এখানে ক্লিক করে কানেক্ট দিয়ে দিবে, কানেক্ট দিয়ে জাস্ট সেম ওয়েতে রেমিটলিতে যে প্রসেস দেখালাম সেম প্রসেস দিয়ে সে টাকা পাঠায় দিবে। হ্যাঁ, তাহলে সহজ হবে। তার যদি পেপ্যাল অ্যাকাউন্ট তাহলে এইটাতে পাঠাইতে বলবেন, বাট এটাতে একটু ডলার রেট একটু কম পাওয়া যায়, যেমন 36 দিবে, এখানে 35 দিবে, 1,000 টাকা ডিসকাউন্ট এইটুকুর জন্য। বুঝতে পারছেন ওখানে কত দিত, রেমিটলি যে 36,000 দিল না। একটু বেশি কাটে, রেমিটলি সবচাইতে বাংলাদেশের জন্য সবচাইতে ভালো। এই যে $1 সমান 120 রেট দিচ্ছে ক্লায়েন্ট থেকে কাটবে, আপনাদেরটাই পাবেন। বাট টাকা রিসিভ করতে পারবেন 35, আর আপনার ওটাতে দিলে 36, লাভ তো আপনাদেরই তো লাভ। হ্যাঁ, ব্যাট তো ওনার থেকে কাটবে, বাট আপনাকে রেমিটলি ইউজ করাইতে হবে, তাহলে ভালো হবে। এই যে এখানে $300 ইউজ করলে 36,213 টাকা আপনার বিকাশে রিসিভ করবেন। হুম, তাহলে $300 যদি উনি পাঠায় আপনি কত পাবেন, 36,213 টাকা। আর জুমে পাঠালে কত পাবেন, জুমে দিলে 1,000 কমে যাবে, এই যে 35,846 টাকা পাবেন। বুঝা গেছে, কিছু কমছে, এই এতটুকুই কম। বাট জুমেই বেশি এখন পেপাল থেকে পাঠানো যায়, এটা পারবে সে, তার পেপাল অ্যাকাউন্ট থাকে, তাকে বুঝাই বলবেন এইটাতে পাঠাইতে গেল। তাহলে সব সাইটে আমরা প্রথমে ইউজ করবো রেমিটলি, রেমিটলিতে না চাইলে জুমে, জুমে না চাইলে ওয়েস্টার্ন ইউনিয়ন। ওয়েস্টার্ন ইউনিয়ন হচ্ছে ব্যাংক, ওয়েস্টার্ন ইউনিয়ন হচ্ছে এমন একটা ব্যাংক, সব ব্যাংকই ওয়েস্ট ইউনিয়ন সাপোর্ট করে, আবার সব কিছু কিছু ব্যাংক সাপোর্ট করে না। ওয়েস্ট ইউনিয়নে টাকা পাঠানোর ফাইবারে এসে জমা থাকবে, আপনার পেইউনারে বাইর করেন আর ব্যাংকে বাইর করেন, পেইউনারের মাধ্যমে উইথড্র করতে হবে, ওটা ওটার কথা বাদ, ওটা সেভ, আপনার টাকা এসে সেভ হওয়া থাকবে, ওটা বাইর করতে পারবেন যে কোনো ভাবে। বাট বায়ার এখন আপনি অর্ডার করছে মার্কেট প্লেস, হ্যাঁ হ্যাঁ, যে কোনো রকেট বিকাশেও বাইর করতে পারবেন, সমস্যা নাই। তাহলে আমরা রেমিটলিতে পাঠাবো, না পারলে জুমে পাঠাবো, জুমে না পারলে দ্বিতীয় ধাপ ওয়েস্টার্ন নিয়ে ইউনিয়ন। এটা হচ্ছে প্রত্যেক প্রায় ব্যাংকই সাপোর্ট করে, সোনালী ব্যাংক সাপোর্ট করে, তারপর ইসলামী ব্যাংক সাপোর্ট করে। বাট জিজ্ঞেস করতে হবে ইসলামী ব্যাংক বা ওনাকে যা বলতে হবে যে ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট করে কিনা। ওয়েস্ট ইউনিয়ন সাপোর্ট করে তাহলে ব্যাংক থেকে আপনি টাকা রিসিভ করতে পারবেন। এই টাকাটা কোনো ব্যাংক থেকে আসে না, কোনো অ্যাকাউন্ট থেকে আসে না, এটা আসে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে।
ভোটার আইডি কার্ডের নাম্বারে আসে টাকাটা। এই ওয়েস্টার্ন ইউনিয়নের টাকাটা কিসের মাধ্যমে আসে? ভোটার আইডি কার্ডের নাম্বারে টাকা আসে, ভোটার আইডি কার্ডের নাম্বারে। অর্থাৎ ক্লায়েন্ট বলবেন ওয়েস্ট ইন্ডিয়ান বোঝেন কিনা, ওয়েস্ট ইন্ডিয়ান পাঠাইতে পারবেন কিনা। যদি ওয়েস্ট ইন্ডিয়ান পাঠাইতে পারে, ওনার আশেপাশে ব্যাংকে ওয়েস্ট ইন্ডিয়ান সাপোর্ট করে, যেমন ইসলামী ব্যাংকেও মনে হয় সাপোর্ট করে, জিজ্ঞেস করলে বলতে হয়তো সাপোর্ট করে। তো এই ওয়েস্ট ইন্ডিয়ান ইউনিয়ন ব্যাংক আসে আপনার ভোটার আইডি কার্ডে, তাহলে তাকে কি দিতে হবে? টাকা পাঠাইতে গেলে তাকে বলতে হবে স্যার আপনার আশেপাশে ব্যাংকে গিয়ে আপনাকে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাংকে টাকা পাঠাইতে হবে। উনি বুঝবে, ওনার ব্যাংক সাপোর্ট করে। উনি টাকা পাঠাইতে গেলে আপনার কি দিতে হবে? আপনার ভোটার আইডি কার্ডের অরিজিনাল ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট তাকে ছবি তুলে পাঠাইতে হবে। ওই যে ভোটার আইডি কার্ডের নাম্বার আছে, ওই নাম্বারে টাকা পাঠাবে আপনাকে। টাকা পাঠানোর পর উনি একটা রিসিপ্ট থাকবে, কোড থাকবে, সিক্রেট কোড। ওই কোডটা আপনাকে নিতে হবে, বা উনি মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে দিবে। তাহলে এই ওয়েস্ট ইন্ডিয়ানের টাকাটা কোনো ব্যাংক থেকে আসে না, কোনো অ্যাকাউন্ট থেকে আসে না, শুধু ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারে টাকা আসে। এটা মনে রাখবেন। তাহলে আপনার এই ওয়েস্ট ইন্ডিয়ানের টাকা রিসিভ করতে হলে আপনার কি লাগবে? ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ডের নাম্বার তাকে পাঠাইতে হবে, অর্থাৎ আপনার ফ্রন্ট পার্ট ছবি তুলে দিতে হবে ভোটার আইডি কার্ডের, এবং ব্যাক পার্ট ছবি তুলে দিতে হবে। দিয়ে দিলে সে কি করবে? আপনার ওই স্ক্রিনটা নিয়ে, ওই যে ছবিটা নিয়ে সে তার ব্যাংকে যাবে, ব্যাংকে যা বলবে যে ব্যাংক তুমি আমার এই এই আইডি কার্ডে টাকা পাঠিয়ে দাও। তখন ওই ব্যাংক ওই আইডি কার্ডে টাকা পাঠিয়ে দিয়ে একটা কোড দিয়ে দিবে, রিসিপ্ট দিয়ে দিবে, রিসিপ্ট মানি একটা কোড লেখা থাকবে, গোপন কোড। ওই কোডটা আপনার লাগবে। তো সে ব্যাংকে টাকা পাঠানোর পর রিসিপ্ট পাবে, ওই রিসিপ্টটা আপনাকে চাই নেবেন যে আমাকে ওয়েস্ট ইন্ডিয়ানের যে সেন্ড মানি যে টাকাটা পাইছেন এটা রিসিপ্টটা দেন। তো রিসিপ্টের মধ্যে গোপন কোড লেখা আছে, কোডটা লাগবে। তখন আপনার এই ব্যাংকে, সোনালী ব্যাংক বা ইসলামী ব্যাংকে যা বলবেন আমার ওয়েস্ট ইন্ডিয়ানের টাকা আসছে আমার আইডি কার্ডে, তো তখন আপনার আইডি কার্ড বা তাকে সাথে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যে কোনো ব্যাংক, যে ব্যাংকে সাপোর্ট করে, শোনা, যে ব্যাংক সাপোর্ট করে এই ব্যাংকে যা যার আইডি কার্ড তাকে নিয়ে যেতে হবে। যার আইডি কার্ড তাকে সাথে নিয়ে যাবেন, অর্থাৎ আপনি আইডি কার্ড আপনি নিয়ে যাবেন, নিয়ে যা ওই ব্যাংকে যাবেন। তখন বলবেন যে আমার ওয়েস্ট ইন্ডিয়ানে টাকা আসছে ব্যাংকে, তখন আপনার আইডি কার্ড চাবে আর ওই সিক্রেট কোডটা চাবে। ওই সিক্রেট কোড যদি দিবেন তখন আপনার টাকাটা আপনাকে হাত দিয়ে দিয়ে দেবে। এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান অ্যাকাউন্টের কাজ, ব্যাংকের সাথে ব্যাংকের লিঙ্ক থাকে। কিছু লাগবে, খোলা লাগবে না, শুধু আপনার টাকা বললামই তো ভোটার আইডি কার্ডে আসবে টাকাটা, ন্যাশনাল আইডি কার্ডে আসবে। এটাও যদি সে না বোঝে তাহলে পে ইউনিয়নে নিতে হবে। ক্লায়েন্ট, যে কোনো ক্লায়েন্ট বুঝবে এগুলোর মধ্যে অটোমেটিক হয়ে যাবে। আর তাও না বুঝলে পে ইউনিয়নে নিতে হবে। পে ইউনিয়ন মূলত টাকা বিজনেসের জন্য না, অ্যাকাউন্টটা। পে ইউনিয়ন হচ্ছে ফ্রিল্যান্সার আপওয়ার্ক থেকে টাকা রিসিভ করার জন্য। পে ইউনিয়ন হচ্ছে ফ্রিল্যান্সার আপওয়ার্ক থেকে টাকা রিসিভ করার জন্য, বিজনেসের ক্ষেত্রে না। হয়, বাট এখানে সমস্যা করে, অনেক সময় টাকা ডিক্লাইন হয়ে যায়। কারণ পে ইউনিয়ন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, যারা ফ্রিল্যান্সারে কাজ করে তাদের টাকা বের করার জন্য এটা ইউজ করতে হয়। এই অ্যাকাউন্টটা খুললে তার যদি পে ইউনিয়ন থাকে, ক্লায়েন্টের যদি পে ইউনিয়ন না থাকে তাহলে তো তাকে খুলে দিতে হবে, তাহলে ঝামেলা না অনেক। তাহলে আমাকে তাকে রিমিটলিতে আনতে হবে। যদি তার থাকে পে ইউনিয়ন অ্যাকাউন্ট থাকে, ভেরিফাইড থাকে, টাকা থাকে, ডলার থাকে, তাহলে আপনি তাকে বলতে পারেন যে আপনার যদি পে ইউনিয়ন থাকে, ভেরিফাইড যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে আমার পে ইউনিয়নে পাঠাইতে পারেন। শুধু আপনাকে তো ওই পে ইউনিয়নের জিমেলটা দিতে হবে, যে জিমেলের মাধ্যমে পে ইউনিয়ন অ্যাকাউন্টটা খুলছিলাম, ওই জিমেলটা তাকে দিলে ওই জিমেলে আপনার টাকা পাঠিয়ে দিবে পে ইউনিয়নে। পে ইউনিয়নটা টাকা বিজনেসের জন্য না, পে ইউনিয়নটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট থেকে রিসিভ করার জন্য ইউজ হয়। তাই আমরা এটা লাস্টে, যদি কোনো কিছু না হয়, তার যদি থাকে তাহলে আমরা এটার মধ্যে রিসিভ করে নিতে পারবো। তারপর এই অ্যাকাউন্টগুলোতে কিচ্ছুই নাই, তাহলে আপনাকে লোকাল ব্যাংকে টাকাটা নিতে, রিস্ক নিয়ে। বাট আপনি কনভিন্স করবেন এইগুলোর মধ্যে করা ট্রাই করবেন। লোকাল ব্যাংকে টাকা নিলে কি হয়, টাকাটা ডিক্লাইন হয়ে যায় অনেক সময়। টাকাটা ডিক্লাইন হয়ে গেলে আপনি কোনোদিনও টাকাটা পাবেন না, বাট ক্লায়েন্টের টাকাটা ক্লায়েন্টের ব্যাংকে চলে যাবে। তাই পাঠাবে, পাঠাবে না তো, তার তো মনেই থাকবে না আমার টাকা কোথায় আসলো। হয়তো বা আপনি কোনোদিন ক্লায়েন্টকে আবার মেসেজ দিলেন যে আমার টাকাটা তো আসে নাই, তার আপনার টাকাটা ডিক্লাইন হয়ে গেছে, আমাকে আবার টাকাটা পাঠান জুমের মাধ্যমে, রিমিটলির মাধ্যমে। আপনি যদি এই কথা আগেই যদি বলতেন তাহলে তো লোকাল ব্যাংকে পাঠাইতো না। যদি কোনোটাই না হয় তাহলে লোকাল ব্যাংকে পাঠাবে। হ্যাঁ, ক্লায়েন্টের যে কোনো একটা না একটা থাকবে।
আর একটা না একটার সাথে সে পরিচিত থাকবে। না থাকলেও তাকে ট্রাই করবেন রিমিটলি আর জুমি কনভিন্স করার, মেসেজের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, যে স্যার আমার তো বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, তাহলে আপনি পেপালের মাধ্যমে জুমে পাঠান বা রিমিটলিতে পাঠান। খুবই সহজ। যদি আপনি না পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। যদি মনে করেন ভিডিও পাচ্ছেন না, আমি ভিডিও পাঠিয়ে দিচ্ছি, লিঙ্কটা আপনি দেখে পাঠিয়ে দেন। এইভাবে বলতে হবে। এগুলো হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, অর্থাৎ যারা মার্কেট প্লেসের বাইরে অর্ডার করবে। তা আমরা যারা মার্কেট প্লেসের বাইরে অর্ডার করবে তাদেরকে এগুলো দেবো। যদি সে না করে তাহলে তাকে ফাইবারে নিয়ে আসবো, যে এই লিঙ্কের মাধ্যমে আপনি অর্ডার করেন, যেভাবে করতে পারেন করেন। ফাইবারে নিয়ে গেলে কিন্তু যে 20% কিনে নেবে, $300 পাবেন না। হ্যাঁ, অর্ডার করবে আবার ওই আপনার গিগ থেকে আবার অর্ডার করবে। হ্যাঁ, ট্রাই করুন ফাইবারে নিয়ে আসার। আর যদি ফাইবার না বোঝে তাহলে এখানে রিমেন্টলি বা জমি বসায় দিবেন। আগে নেওয়ার দরকার নাই। সে যদি রিমেন্টলি জমির টাকা দিতে চায় তাহলে রিমেন্টলি জমিতেই নেন। কারণ ফাইবার নিলে আপনি 36,000 পাবেন না, তখন 30,000, 31,000, 28,000 চলে যাবে। 10,000 টাকা মাইনাস হয়ে যাবে, অনেক টাকা। এখানে যে সে দিতেই চাচ্ছে, পারতেছে, আপনার ফাইবারে তো ডেকে লাভ নাই। সে বুঝতেছে না, ভয় পাচ্ছে, তখন তাকে ফাইবারের দিকে টানবেন শুধু। সে দিতে যাচ্ছে, অর্ডার দিতে যাচ্ছে, আপনি এখন বলছেন ফাইবারে ফাইবারে, তাহলে আপনার লস, তাই না? টাকাটা অনেক কম হয়ে গেল। ফাইবারে যখন নিবেন, ফাইবার কিন্তু আপনার কাছে 20% টাকা কিনে রাখবে। 20%, যে কয় টাকা ডলার হোক কেন। না, নিলে ওই যে 20% কেটে রাখবে, যে কয় টাকাই নেন না কেন 20% কেটে রাখবে। 20% বাঁচানোর জন্য এটা। ফাইবার আর নেয় না, যারা রিপিট ক্লায়েন্ট কোনোদিনও ফাইবার আর কাজ করায় না, ওরা সব ইনভেস্ট। রিপিট বলতে ফাইবারের ক্লায়েন্ট তারা রিপিট করে, আউট অফ মার্কেট প্লেসে কোনো রিপিট করে না। আর ওরা ট্রাই করে যত তাড়াতাড়ি বাইরে আনা যায়। যদি $300 হয়, আমার 10,000 টাকা লস হচ্ছে, আমি ট্রাই করবো এই 10,000 টাকা সেভ করতে। তখন ওই ক্লায়েন্টগুলো মেইলে কনভার্ট করে নেয় বা অন্য জায়গায় টাকা পাঠাইতে বলে। কাজ তো সেম, তাই না? না, ফাইবার তো ফাইবারেই। আপনি যদি ফাইবার অর্ডার দিতে বলেন, সেম ভাবে আপনার অ্যাকাউন্টে যা অর্ডার দিতে পারবে ওই গিগ দেয়া। গিগ মানেই আপনার একটা আপনার শপিং দোকান, ওখানে সে যে কেউ এসে অর্ডার দিতে পারবে, সমস্যা নেই। বাট অর্ডার দেওয়ার সময় তার কাছে চার্জ কাটবে, আপনার কাছেও চার্জ কাটবে, ডবল চার্জ। সেটা টাকা হবে, তা $300 পাঠালে, হ্যাঁ, আপনাকে উল্টা আরো 20% ব্যাট দিতে হবে। এর জন্য মানুষ ফাইবারে নেয় না। যারা ফাইবারের আগের থেকে পুরাতন ক্লায়েন্ট, ফাইবারে বিজনেস করে, ফাইবারে কাজ কাজ করতে অভ্যস্ত, তারা শুধু ফাইবারে অর্ডার করে। আর যারা বোঝে তারা ফাইবার রাখে না, তারা আউট অফ মার্কেট নিচ্ছে। যদি ফাইবার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, আপনার ওই ক্লায়েন্ট আর জীবনেও পাবেন না। আপনার সাথে ক্লায়েন্টের বন্ধুত্ব হয়ে গেছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোম্পানি নাম্বার আছে, মেইল আছে, আপনার একটা নষ্ট হচ্ছে, আরেকটাতে নক দেন, কল দেন, জুমে কল দেন, সামনাসামনি হয়ে গেল। আর ফাইবারে আপনি কিছু করতে পারবেন না। মানে তাকেও দেখতে পারবেন না, আপনাকেও দেখতে পারবেন না। তার সাথে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে, উনি মরে গেলেও আপনার সাথে কন্ট্যাক্টও করতে পারবে না, বা আপনার মরে গেলেও আপনার সাথে কেউ কন্ট্যাক্টই করতে পারবে। বাট এই অ্যাকাউন্টগুলো থাকলে তার বিজনেসের পার্টনার সাথে কথা বলতে পারবেন, নতুন করে কাজ নিতে পারবেন, সুবিধা আছে। মার্কেট প্লেস, আউট অফ মার্কেট মানে প্লেস মানে চিরদিন কাজ। আর ফাইবার মানে যে যে কদিন আছে সেই কদিন, আপনার অ্যাকাউন্ট যে কদিন আছে ওই কদিন, আবার যখন জিরো হয়ে যাবে, তখন সাসপেন্ড হয়ে যাবে, এখন আবার প্রথম থেকে আসতে হবে। তো এর জন্য আউট অফ মার্কেট প্লেসটা বেশি সময় দিতে হবে, মেইল মার্কেটিং করতে হবে। যদি আপনার 600 মার্কেটিং করতে পারেন, হুম, না, সে কোনোদিন আর পাবেন না। দয়া মায়া করে যদি দেয় দিবে, না হলে বাদ। আমার আছে একটা, হয়েছে তো, ভেরিফাইড না করলে তার কোনো অ্যাকাউন্ট নাই, ফাইবার জানে না অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, পরে চাইলে ভেরিফাই করে দিতে হবে। আপনারা যে এখন অ্যাকাউন্ট আছে আপনার নামে, ফাইবার বুঝতেছে না আপনি রিয়েল মানুষ। ফাইবারের কাছে এখন আপনি এখনো কোনো ক্রেতা না বা কোনো না, ওই ফাইবারই বলবে ভেরিফাই করার জন্য। হ্যাঁ, যখন বলবে তখন। আপনাদের তো ভিডিও দেওয়াই আছে, চ্যানেলে ভিডিও তো দিয়েই দিয়েছে, গ্রুপে তো দেওয়াই আছে কিভাবে ট্রাই করবেন।
আমার এই যে ভিডিওতে দেওয়া আছে যে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই কিভাবে যাবে। তো আপনারা প্রথমে আপনাদের এই ফাইবার যে উপরে লেখা আসবে প্লিজ টেক মোমেন্ট ভেরিফাই আইডি উইথ 12 ডেজ, 5 ডেজ, 10 ডেজ, 20 ডেজ, যার যেরকম আসে। উপরে খেয়াল করেন, উপরে একটা নোটিফিকেশন আসছে, আপনারও আসবে এরকম ফাইবারের উপরে লেখা আসবে প্লিজ টেক মোমেন্ট মোমেন্ট 12 ডে বা 10 ডে, 10 দিনের ভিতর আপনাকে ভেরিফাই নাও করতে হবে। ভেরিফাই নাও লেখা থাকলেই মানে কি আপনার ফাইবার ভেরিফাই করতে বলছে। যদি না করেন তাহলে আপনার অটোমেটিক সাসপেন্ড হয়ে যাবে। যখন আপনি ভেরিফাই করবেন তখন আর আপনার আইডি কার্ড তাদের কাছে চলে যাবে। ওই আইডি কার্ডে আর জীবনে কোনোদিনও অ্যাকাউন্ট খুলতে পারবেন না যদি একবার সাসপেন্ড হয়। এখন সাসপেন্ড হইলে আবার খুলতে পারবেন, আবার খুলতে পারবেন, বাট আইডি কার্ড ভেরিফাই হওয়ার পর যে কোনো মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, যে কোনো মার্কেট প্লেসে আইডি কার্ড সাবমিট হওয়ার পর, ভেরিফাই হওয়ার পর ওই নামে আর কোনোদিন অ্যাকাউন্ট খুললেও রিস্ক থাকবে, সাসপেন্ড হয়ে যাবে। না, শুধু নিজেরটা দিয়ে খুলবেন না, একই সিস্টেম। আপনারটা দিয়েও খুললে যা হবে, আপনার আব্বারটা দিয়ে খুললেও তাই হবে, একই সিস্টেমে হবে। তাই আপনারা যেমন টার্মস গুলো মেনে কাজ করলেই হবে। আর অন্যজনের অ্যাকাউন্ট দিয়ে খুললে অনেক সমস্যায় পড়তে হয়, ব্যাংক অ্যাকাউন্টের সাথে মেলে না। আপনার আব্বাটা একটা খুলছেন, আপনার নামে একটা কাজ করতেছেন, তখন অনেক ঝামেলা পোহাইতে হবে। আপনার আব্বাকে ডেকে নিয়ে এসে ছবি তোলাইতে হবে, অমুক করতে হবে, ঝামেলার কাজ না। এই জন্য আগে নিজেরটাতে করবেন, নিজেরটা সাসপেন্ড হলে তখন আবার পরের জনেরটা দিয়ে করবেন। মূলত যে কোনো মার্কেট প্লেসে একবার আইডি কার্ড সাবমিট হয়ে গেলে আর করা যায় না। যে কোনো দিন, যে কোনো সময় আসতে পারে। 1 বছর পরও হইতে পারে, 2 বছর পরও হইতে পারে, কালকেও আসতে পারে, আজকেও আসতে পারে। ফাইবার যেদিন চাবে সেদিন, ফাইবারের অ্যালগোরিদম যেদিন চাইবে আপনাকে ধরবে তো সেদিন দিতেই হবে। আর বেশিরভাগ ধরে যখন আপনার টাকা ইনকাম যখন বেশি হয়ে যায়, আপনার অ্যাক্টিভ আছেন, কাজ পাচ্ছেন, কাজ আসতেছে, তখন ফাইবার বোঝে না এই বেটাকে আগে অ্যাকাউন্ট আগে ক্লিয়ার করে নেই, তখন আপনাকে ভেরিফাই করতে বলবে। তখন ভেরিফাই করলে তার আন্ডারে চলে যাবেন। তখন ওই যে রিলোড টুলস এগুলো কম ইউজ করতে হবে। তখন আপনাকে ধরে রাখছে ফাইবার, মানে আপনাকে কন্ট্রোল করছে, আপনাকে দেখতেছে। এখন আপনাকে দেখতেছে না, মানে আপনাকে ওইভাবে দেখতেছে না, বাট এসিওর মাধ্যমে আপনি র্যাঙ্কে আছেন, ফাইবারের মাধ্যমে আপনার র্যাঙ্কে নাই। ফাইবার যখন লেভেল 1 হয়ে যাবে তখন আপনাকে টার্গেট করবে, আপনার কোথায় কি করতেছেন, কোন জায়গায় ক্লিক করতেছেন, ফাইবার এসে কয়বার দিনে সময় দিচ্ছেন, আপনি ফাইবারে কোনো অবৈধ টুলস ইউজ করতেছেন, এইগুলো সে ধরা শুরু করবে। তখন তখন আস্তে আস্তে এই টুলস ব্যবহার কমায় দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা মানে টোটালি পেমেন্ট গেটওয়ে সম্পর্কে জানলাম। মানে আমাদের কোনো পেমেন্ট গেটওয়ে নিয়ে আর কোনো কথা বলতে হবে না। এই পেমেন্ট গুলো এই মাধ্যমে আপনাকে রিসিভ করতে হবে। সবকিছু ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকবে, শুধু আপনার মোবাইল ব্যাংকে নেবেন, ট্রাই করবেন। ওয়েস্ট ইন্ডিয়ানও বললাম, পেইনোর অ্যাকাউন্টটাও ভিডিও দেওয়া আছে, জিমেলের মাধ্যমে খোলা যায়, বাট আগে খুললেন না, খুলতে পারেন, বাট যখন আপনাদের $100 হবে তখন খুললে ভালো হয়। তাছাড়া ট্রানজেকশন না করলে ব্যাট দিতে হবে $29। আর যদি আপনি এমনি জাস্ট $50 ঢুকে আবার যে বের করে নিতে পারেন, তাতেও ট্রানজেকশন হয়ে যাবে। আপনি যে পেইনরে $50 যে কোনো কারো কাছ থেকে রিসিভ করে পেইনর টু পেইনর নিতে পারেন, তাহলে আর $29 দিতে হবে না, আপনার অ্যাকাউন্ট থেকে যাবে। আর যদি না রিসিভ করতে পারেন তাহলে 3 মাসের মধ্যে যদি কোনো ট্রানজেকশন না থাকে, পরবর্তীতে ট্রানজেকশন করলে ওখান থেকে যাই ঢুকান না কেন $29 সে কেটে রাখবে। 3 মাসের মধ্যে কোনো না কোনো ট্রানজেকশন থাকতে হবে, তাহলে আর ওই $29 ব্যাট দিতে হবে না প্রতি মাসে বা প্রতি বছরে। তাই আপনাদের যখন অ্যাকাউন্ট হবে $100 তখন বের করে পারবেন। ক্লায়েন্ট যদি বলে আমার পেপাল নাই, তাহলে বলবেন রেমিটলিতে, অথবা পেপাল সাপোর্ট করে জুমে, এই জুমে আমাকে টাকা পাঠান মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। একটা বিকাশ খুলে নেবেন সবারই নামে, বা আপনার আব্বা আমার নামে খুলে নেবেন, ওইটাতে টাকা রিসিভ করবেন। 1 সেকেন্ডও লাগে না টাকা আসতে। আপনারা এইগুলোতে যেমন 7 দিন 8 দিন অনেক দিন সময় লাগে, বাট এই রিমিটলি আর জুমের মাধ্যমে টাকা পাঠালে সঙ্গে সঙ্গে চলে আসবে। তাহলে আপনার বুঝতেও সুবিধা হবে, ক্লায়েন্টের কাজ করতেও সহজ হবে। ঠিক আছে, আগামী ক্লাসের কি কাজ? আগামী ক্লাসের কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চে যে 100টা শিট সুন্দর করে নিয়ে আসবেন।
ওইটা থেকে স্ক্রিনশট দিয়ে বা আপওয়ার্কে কিভাবে কাজের জন্য অ্যাপ্লাই করতে হয়, রিকোয়েস্ট পাঠাইতে হয় সেটা দেখাবো। কিওয়ার্ড রিসার্চে যে 100টা শিট তৈরি করছিলেন, 100টা রিপোর্ট তৈরি করছিলেন, ওইটা তৈরি করে হ্যাঁ ওইটার নিয়ে আমাকে দেখাবেন। ওইটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠাইতে হয় কিভাবে সেটা দেখাবো, যে কাজের জন্য কিভাবে রিকোয়েস্ট পাঠাইতে হয়। ফাইবারে যখন গিগ আপলোড করে রাখলে ক্লায়েন্ট দেখতে পারে, তারপর নক করে। আপওয়ার্ক ওইরকম না, আপওয়ার্ক হচ্ছে বায়ারই জব পোস্ট করে রাখবে, সেই জবে যে আপনি অ্যাপ্লাই করবেন। আপনার মতো ফ্রিল্যান্সার অনেকগুলো অ্যাপ্লাই করে রাখছে, যাদের রেটিং বেশি তাদেরগুলো উপরে শো করবে, যাদের রেট নেই তার নিচে শো করবে। মূলত ওই যে ফাইবার যাদের কাজ ভালো করছে তাদের রেটিংগুলো ওখানে শো করে। তাই নতুনদের ফাইবারটাই হচ্ছে বেটার। আর নতুনদের জন্য আপওয়ার্ক না, নতুনদের জন্য পোর্টফোলিও হিসেবে রাখতে পারেন। বাট অনেক স্টুডেন্টও কাজ পেয়ে যায়, নতুনরাও পেয়ে যায় আপওয়ার্ক থেকে, ভাগ্যের ব্যাপার। তো মূলত আমরা এই যে যে আপওয়ার্কে যে কাজগুলো করব সেটা কিভাবে পাঠাইতে হয়, কিভাবে রিসিভ করতে হয় সেটা দেখবো আগামী ক্লাসে। সবাই আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, না পারলে যেটুকু পারেন সেটুকু করে নিয়ে আসবেন, নেট ভরে নিয়ে আসবেন, বাকিটা করে দেবো। আর আপনার অবশ্যই শিটটা নিয়ে আসবেন, বুঝতে পারছেন? আগামী ক্লাসে শিটটা রেডি রাখবেন। আপওয়ার্কের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চের উপর কিভাবে মানুষের ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাইতে হয়, অ্যাপ্লাই করতে হয়, জবে অ্যাপ্লাই করতে হয়, জবে অ্যাপ্লাই করলে কিভাবে উনিরা দেখে, কিভাবে উনি অর্ডার করবে, সেই প্রসেসগুলো আমরা সামনের ক্লাসে দেখবো। ঠিক আছে?